রিতা মাথা নাড়ায়, বলে, না, যাব না। সঙ্গে সঙ্গে খুব শক্ত করে সেই রিতাকে বুকের সাথে মিশিয়ে নেয়। খুব করে কাঁদে। রিতাও জড়িয়ে ধরে। কাঁদলে মন হালকা হবে। রিতা তাই সারা শব্দ করে না। সাদরাজ নিঃশব্দে কেঁদে দেয়। মনের কষ্ট সব এভাবেই ঝরে যাক, সুখ আসুক, প্রচন্ড সুখে তাদের জীবন ভরে উঠুক। রিতাকে অনেকক্ষণ বুকে জড়িয়ে রাখে। রিতাও যেন এই প্রশস্ত বুকে তার সুখ খুঁজে ফিরেছে। কি হবে এত ঝামেলা করে? সুখ তো আর নিজে এসে ধরা দেয় না, তাকে খুঁজে আনতে হয়। সম্পর্কের শুরুটা যেমনই হোক, একটা তো পরিচয় আছে তার। এই পরিচয় নিয়ে বাঁচতে এখন আর তার মাঝে কোনো দ্বিধা নেই, নেই কোনো সংকোচ। আজ থেকে সেও সুখী, প্রচন্ড সুখী। আর অতীত নিয়ে ভাববে না, এবার বর্তমান ভবিষ্যৎটাই গোছাবে দুজন। পরদিন এক মিটিং শেষে বের হতে রামবীরের পিএ জানালো সাদরাজ তার মনোনয়নপত্র বাতিলের জন্য আবেদন করেছে। সে নাকি নির্বাচনে দাঁড়াবে না। রাবির কথাটা শুনে বিস্মিত হয়। পিএকে বলে এক্ষুনি সাদরাজের অফিসে যেতে। সাদরাজের অফিসে গিয়ে রাবির আরেক দফা অবাক হয়। চারদিক থেকে তার সব পোস্টার সরিয়ে ফেলা হয়েছে। অফিসের বাইরে কোনো কোলাহল নেই, নির্বাচনের কোনো কর্মী নেই। রাবির ভেতরে যায়। সাদরাজের অফিস রুমের দরজায় নক করে। ভেতর থেকে সাদরাজ বলে, ভেতরে আসুন। রাবির ভেতরে আসতে সাদরাজ মৃদু হাসে, বলে, তুই? রাবির চেয়ার টেনে বসে, কপাল কুঁচকে বলে, এসব আমি কি শুনছি? সাদরাজ সহজ স্বাভাবিক গলায় উত্তর দেয়, কেন, কি শুনছিস? তুই নাকি মনোনয়নপত্র বাতিলের জন্য আবেদন করেছিস? করছি না, অলরেডি করে ফেলেছি। আশ্চর্য, এমন কেন করছিস? তুই তুই নির্বাচনে দাঁড়াবি না? না। সাদরাজের সহজ স্বীকারোক্তি, যেন এসবে তার কিছুই যায় আসছে না। রাবির রেগে বলল, মাথা খারাপ হয়ে গিয়েছে তোর? শেষ মুহূর্তে এসে তুই এই সিদ্ধান্ত কেন নিলি? সাদরাজ এখন অত্যন্ত স্বাভাবিক। সে স্পষ্ট সুরে বলল, দেখ রাবির, শাহাদাত আহমেদ আমাকে এই রাজনীতিতে এনেছিলেন তোর সাথে পাল্লা দেওয়ার জন্য। উনি সব সময় চাইতেন অন্যায়ভাবে সব দখল করে নিতে, কিন্তু তোর জন্য পারতেন না। এই জন্য ভেবেছেন যেভাবেই হোক আমাকে নির্বাচনে জেতাবেন, তারপর নিজের মর্জি মতো সমস্ত অন্যায় করে যাবেন। কেউ তার কিছু করতে পারবে না। এই নির্বাচনেও তাই অনেক কিছু ভেবে রেখেছিলেন উনি, তোকে যেভাবেই হোক হারিয়ে ছাড়তেন, তারপর তোর ক্ষমতা আমার হাতে তুলে দিয়ে সেই ক্ষমতার অপব্যবহার করতেন। কিন্তু তার হয়ে উঠল না। এর আগেই সব অন্যায় ধরা পড়ল। সাদাত আহমেদের কথায় আমি এতদিন এই সব কিছু করেছি। এই রাজনীতিতে কোনো কালেই কোনো আগ্রহ আমার ছিল না, আজ থেকে তো আরো নেই। আমি এই নির্বাচনে দাঁড়াতেও চাই না, বরং তোর হয়ে প্রচারণা করতে চাই। তাই আর এই নিয়ে আমাকে কিছু বলিস না প্লিজ। আমি আমার মতো ভালো আছি। রাজনীতি একেবারে ছেড়ে দিব। একটা ছোট্ট ব্যবসা আছে, এখন থেকে সেখানেই মনোনিবেশ করার কথা ভাবছি আমি। তুই আরেকবার ভেবে দেখ সাদরাজ, শাহাদাত আহমেদ এখন আর নেই। অন্যায় করে না, ন্যায়ের পথে থেকে এবার জিতবি তুই। একবার ভেবে দেখ। ভেবে ফেলেছি, আর নতুন করে কিছু ভাবতে চাই না। ন্যায় অন্যায় কোনোভাবেই আর জিততে চাই না। আমি আমার এই হার নিয়েই সন্তুষ্ট। রাবির বিমূর্ত চেয়ে থাকে। সত্যি সাদরাজের এই রাজনীতির প্রতি কোনো কালই কোনো আগ্রহ ছিল না। রাবির তো ভার্সিটি লাইফ থেকেই রাজনীতিতে যুক্ত, কিন্তু সাদরাজ এসব বরাবরই উপেক্ষা করত। কেবলমাত্র এই শাহাদাত আহমেদের প্ররোচনায় পড়ে সে এতদিন এত কিছু করেছে। আজ সে মুক্ত, সেজন্যই হয়তো আর এসবে জড়াতে চাইছে না। রাবির নীরবতা ভেঙে বলল, চল আজকে বিকেলে একটু কফি খেতে যাই, ওই ক্যাফেতে যেখানে আমরা ভার্সিটি লাইফে রোজ যেতাম। পুরনো স্মৃতি চোখের সামনে চকচক করে উঠল। সাদরাজের ঠোঁটের কোণে হাসি। ওই ক্যাফেতে একসময় তাদের কত আড্ডা, কত গানের আসর ছিল। আজ হয়তো সব শূন্য পড়ে আছে। হ্যাঁ, আজ সে একবার যাবে, রাবিরের কাঁধে হাত রেখে হেঁটে চলবে, যেভাবে ভার্সিটি লাইফে হাঁটতো। ক্যাফেতে বসে খুব আড্ডা দেবে, একের পর এক কফির গ্লাস শেষ করবে। তারপর বিল দেবার বেলায় দুই বন্ধু তুমুল ঝগড়া করবে। ভেবে ঠোঁট সরিয়ে হাসে সাদরাজ। তার হাসি দেখে রাবির বলে, রাবিরের অমন কথাই সাদরাজ শব্দ করে হেসে ফেলে। তার হাসি দেখে রাবিরও হাসতে আরম্ভ করে। বাইরে থেকে তাদের এই হাসির শব্দে পিয়ে উকি দেয়। দুজন শত্রুকে এত সূক্ষ্মতা সহিত হাসতে দেখে অবাক হয় সে। ভাবে, এভাবেও কি বন্ধুত্ব ফিরে আসে? কাল থেকে রোজা শুরু, আর রোজার মাঝখানে রাবিরের নির্বাচন। রাবিরের তাই দিনগুলো ব্যস্ত কাটছে। মিহুলেরও তাই। শাশুড়ির সাথে রোজার সব প্রস্তুতি নিচ্ছে। আজকাল মিহুল বেশ খুশি খুশি থাকে।
রীতা আবার ভার্সিটিতে যাওয়া আরম্ভ করেছে। দুই বান্ধবী একসাথে সময় কাটাতে পারে, আনন্দ করতে পারে। রীতার জীবনও আস্তে আস্তে এগোচ্ছে। সাদরাজ আগের তুলনায় ভীষণ যত্নশীল হয়েছে। রীতার প্রতি অগাধ মায়া জন্মেছে তার। একটা ছোট্ট ব্যবসা দিয়েছে। রীতা এতে ভীষণ খুশি। আর 5টা মেয়ের মতো সেও ছোট্ট সংসার শুরু করেছে। সাদরাজের ব্যবহারে এখন সে মুগ্ধ হয়, ভাবে সত্যি মানুষ চাইলে খুব সহজে অন্য একটা মানুষকে বদলে দিতে পারে। আজ আকাশটা নরম, মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। রোজার আগের দিনটা এমনিতেই মন ফুরফুরে থাকে, তার উপর এমন আকাশ আর আবহাওয়া দেখলে মন তো আরো খুশি হয়ে যায়। ক্লাস শেষে দুই বান্ধবী গেল ফুচকা খেতে। অনেকদিন পর ফুচকা খাবে তারা। ঝাল দিয়ে 2 প্লেট ফুচকা অর্ডার করে দুজন চেয়ারে বসলো। মেহুল বলল, আজকের আকাশটা দেখ কত সুন্দর। রীতা আশেপাশে চোখ বুলিয়ে বলল। হ্যাঁ আসলেই কেমন আরাম আরাম লাগছে। মেহুল জিজ্ঞেস করলো, সাদরাজ ভাইয়া এখন নিশ্চয়ই তোকে খুব ভালোবাসেন। রীতা নিঃশ্বাস ফেলে বলল, ভালোবাসা তো আর হুট করেই হয় না, ধীরে ধীরে হয়। তবে উনি এখন আমার ভীষণ যত্ন নেন, আমার কথা ভাবেন সব সময়। উনি ধীরে ধীরে নিজেকে পাল্টাচ্ছেন। আমারও কোনো তাড়া নেই, আস্তে আস্তেই সব হোক। আন্টি আঙ্কেলের সাথে দেখা করবি না? হ্যাঁ, সাদরাজকে বলেছিলাম, উনি বলেছেন শুক্রবারে নিয়ে যাবেন। তাদের কথার মাঝে ফুচকাওয়ালা মামা 2 প্লেট ফুচকা নিয়ে হাজির হলো। মেহুল রীতা প্লেট দুটো হাতে নেয়। মেহুল খুশিতে খেতেও আরম্ভ করে। তবে রীতা থেমে থাকে। তার নাকে একটা গন্ধ টেকেছে। গন্ধটা তার ভালো লাগছে না। তাকে খেতে না দেখে মেহুল জিজ্ঞেস করে, কি রে, খাচ্ছিস না কেন? রীতা ফুচকা একটা তুলে মুখে দেয়। সঙ্গে সঙ্গেই মনে হলো তার বমি চলে আসবে। ফুচকাটা জলদি মুখ থেকে বের করে ফেলে দেয়। রীতার এমন কাজেই মেহুল খাওয়া ভুলে তার দিকে হাঁ করে চেয়ে থাকে। রীতা চেয়ে বলে, মামা আজ কি দিয়ে ফুচকা বানিয়েছে, এমন গন্ধ লাগছে কেন? মেহুল অবাক হয়। তার ফুচকাটা নাকের কাছে ধরে বলে, কই কোনো গন্ধ নেই তো। আমার কাছে তো লাগছে, খেতে পারছি না, বমি লাগছে। মেহুল বলে। আচ্ছা তুই আমার প্লেট থেকে খা। মেহুলের প্লেট থেকে একটা ফুচকা নিয়ে মুখে পুরল। এটাও একই মনে হলো তার। জোর করে 2 বার চিবিয়ে মুখ থেকে বের করে ফেলে দেয়। মেহুল হতভম্ব। হলো কি মেয়ের? মেহুল চিন্তিত সুরে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর, শরীর খারাপ করছে নাকি? রীতা 2 দিকে মাথা নাড়িয়ে বলে, না, শুধু খেতে পারছি না, গন্ধ লাগছে, বমি পাচ্ছে। মেহুল অতি মনোযোগের সহিত রীতাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে জিজ্ঞেস করল। তোর পিরিয়ড কি রেগুলার? রীতা কপালে ভাঁজ ফেলে বলল, না, আগের মাসে ডেট মিস হয়ে গিয়েছিল, এখনো হয়নি। মেহুল ততক্ষণে অস্থির হয়ে উঠেছে। জিজ্ঞেস করে, মাথা ঘোরায়, শরীর দুর্বল লাগে? রীতা ভেবে বলে, মাথা ঘুরায় না, তবে শরীর মাঝে মাঝে একটু দুর্বল লাগে। মেহুল অস্থিরতায় উঠে দাঁড়ায়। চোখ মুখ উত্তেজনায় জলজল করছে। কি বলবে সে? কি করবে? জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। রীতা বুঝতে পারছে না কিছু। মেহুল এমন কেন করছে? রীতা কপাল কুঁচকে জিজ্ঞেস করে, কি হয়েছে, এমন করছিস কেন? মেহুল নিজের অস্থিরতা আর ধরে রাখতে না পেরে বলে। প্রেগন্যান্সি টেস্ট কর। রীতার হঠাৎ টনক নড়ল। সে সবকিছু মনে মনে মেলালো। আঁতকে উঠল। সত্যি এমন কিছু হতে চলেছে নাকি? আবেগে সে চোখ পিট করে মেহুলের দিকে তাকায়। মেহুলের চোখে মুখে উত্তেজনা উপচে পড়ছে। রীতা নিমিষ চেয়ে আছে তার দিকে। মেহুল খুশি খুশি গলায় বলে, চল ফার্মেসিতে যাই। রাতে সাদরাজের সাথে খাবার টেবিলে বসতেই রীতার আবারও গা গুলোতে আরম্ভ করলো। তবে সে সেটা সাদরাজকে বুঝতে দিল না। খালা তার আর সাদরাজের প্লেটে খাবার বেড়ে দেয়। খাবার দেখে রীতার যেন বমি আসছে। সাদরাজ সামনে ভয়ে ভয়ে 1 লোকমা মুখে তুলে সে অনেকক্ষণ মুখে নিয়ে বসে থাকে। গলা দিয়ে খাবার নামতে চাইছে না, উগলে সব বেরিয়ে আসতে চাইছে। খালা ব্যাপারটা দেখে, জিজ্ঞেস করে, কি হলো খালা, আপনি দেখি কইতেছেন না? খালার কথা শুনে সাদরাজ রীতার দিকে তাকায়, জিজ্ঞেস করে, কি ব্যাপার রীতা, কোনো অসুবিধা? রীতা ফট করে মুখের খাবারটা গিলে ফেলে, হেসে বলে। সাদরাজ আবার খাবারে মনোযোগ দেয়। রীতা খুব কষ্টে 2 থেকে 3 লোকমা গলধকরণ করে, পরে আর খেতে পারে না সে। চেয়ার ছেড়ে উঠতে সাদরাজ জিজ্ঞেস করে, উমা, তোমার খাওয়া শেষ? পেটের ভাতও তো শেষ করোনি এখনো। রীতা হাসার চেষ্টা করে বলে, আমার খিদে নেই, সন্ধ্যায় অনেক নাস্তা করেছি তো, তাই এখন খেতে পারছি না। আপনি খান, আমি রুমে যাচ্ছি। রীতাই বলে রুমের দিকে পা বাড়ায়। সাদরাজ কিছু না বুঝলেও খালা অনেক কিছু বুঝতে পারেন, আর সব বুঝতে পেরে মুচকি হাসেন তিনি।
রুমে এসে আয়নার সামনে দাঁড়াই রিতা। আপনা আপনি ডান হাতটা পেটে যায়, বুকের ভেতর ডিপ ডিপ শব্দ হচ্ছে, যেন কিসের যেন মনে প্রচন্ড অস্থিরতা হচ্ছে। সে যা ভাবছে সত্যিই কি তেমনটা হতে চলেছে? যদি এমন হয় তবে ব্যাপারটাই সাদরাজ কিভাবে রিয়াক্ট করবে? রিতার ভয় হচ্ছে, আবার ভালোও লাগছে। সবকিছু মিলিয়ে যেন এক অন্যরকম অনুভূতি। কাল সকালেই টেস্ট করে সবকিছু শিওর হবে, আর কাল সকালের কথা ভেবে এখনই খুশিতে গা শিওরে উঠছে তার। দিনের মতো রাবির আজও লেট করে বাড়ি ফেরে, যার দরুন মিহুলকে একাই রাতের খাবার খেতে হয়। এটা আজকাল রাবিরের নিত্যদিনের অভ্যেস। সেই সকালে বের হয়, মাঝখানে দুপুরে এসে কিছু খায়, তারপর আবার বের হয়, ফিরে রাত 1টার পর। মিহুল ততক্ষণে শাশুড়ির সঙ্গে খেয়ে দিয়ে ক্লান্ত শরীরে শুয়ে পড়ে। প্রায় মিহুলকে এসে রাবির ঘুমে পায়, জাগায় না সে। খেয়ে দিয়ে এসে তার পাশে শুয়ে পড়ে। মাঝে মাঝে খুব একা লাগলে ঘুমন্ত মিহুলকেই টেনে বুকের সঙ্গে মিশিয়ে নেয়। কখনো কপাল ঠোঁট ছোঁয়, কখনো তাকে পেছন থেকে জড়িয়ে ধরে, শরীরের ঘ্রাণ নেয়। এভাবেই তার জীবন যাচ্ছে। ব্যস্ততায় বউকে সময় দিতে না পারার ভীষণ আক্ষেপ তার মনে। ব্যাপারটা মিহুলও বুঝতে পারে, তাই তো সে অভিমান করে না, নিজেকে সবের মাঝেই অভ্যস্ত করে নিয়েছে। অন্ধকার রুমের লাইট জ্বালাতেই রাবির মিহুলকে বিছানায় হেলান দিয়ে বসে থাকতে দেখে। কিছুটা অবাক হয়ে ঘড়িতে তাকায়, 1:30 বাজছে। মেয়েটা এখনো ঘুমোয়নি। রাবির পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে জিজ্ঞেস করে, এখনো ঘুমাওনি যে? ঘুম আসছে না। মিহুলের স্পষ্ট আওয়াজে রাবির পেছন ফিরে তাকায়, কিছুক্ষণ চেয়ে থেকে জিজ্ঞেস করে, কি হয়েছে? শরীর খারাপ? মাথা 2 দিকে ঝাঁকিয়ে বলে। হুম। তাহলে? রাবির প্রশ্ন করে। মিহুল জবাবে বলে, মন খারাপ। রাবির উত্তর পেয়ে হাত থেকে ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের উপর রাখে। ধীর পায়ে এগিয়ে মিহুলের পাশে গিয়ে বসে, মৃদু সুরে জিজ্ঞেস করে, কেন? মনের আজ হঠাৎ কি হলো? মিহুল ফ্যালফ্যাল করে চেয়ে থাকে রাবিরের মুখপানে। কত ক্লান্তি ওই চোখে মুখে, দেখে মায়া হয়। তাই তপ্ত শ্বাস ছেড়ে বলে, না কিছু না। রাবির সন্দিহান চোখে তাকায়, ছোট ছোট চোখ করে মিনমিনিয়ে বলে, কিছু তো একটা হয়েছে। না বলতে চাইলে জোর করব না, তবে বলে ফেলা ভালো। মিহুল খানিক ভাবে বলবে কি বলবে না, পরে অনেক ভেবে সিদ্ধান্ত নেয় বলবে। তার বলা উচিত, তবে বলতে গিয়েও জড়তা কাজ করছে। রাবির চেয়ে আছে এক দৃষ্টিতে। মেহুল ভ্রু কুচকালো, বলল, অমন ভাবে তাকিয়ে আছেন কেন? আমি কথা গুলিয়ে ফেলছি তো। রাবির মৃদু হাসে, বলে, আচ্ছা, চোখ বন্ধ করলাম, এবার বলে ফেলো। মেহুল সব জড়তা কাটিয়ে মনে সাহস জুগালো, কম্পিত সুরে বলে, আমার বাচ্চা চাই রাবির। রাবির একটুও অবাক হলো না। যদিও এই মুহূর্তে তার অবাক হওয়াটা ভীষণ জরুরি, তবে সে এই জরুরি কাজের প্রতি কোনো আগ্রহ না দেখিয়ে স্বাভাবিক গলায় বলল, আমার বাচ্চা চাই রাবির। রাবির একটুও অবাক হলো না। যদিও এই মুহূর্তে তার অবাক হওয়াটা ভীষণ জরুরি, তবে সে এই জরুরি কাজের প্রতি কোনো আগ্রহ না দেখিয়ে স্বাভাবিক গলায় বলল, হঠাৎ বাচ্চা নেওয়ার প্রসঙ্গ উঠাচ্ছেন যে? আপনার তো এখনো অনার্স শেষ হয়নি। মিহুল খানিক নড়ে চড়ে বসে, মাথায় তার কথা সাজানো আছে। এবার সে গুছিয়ে বলতে পারলেই হলো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অতঃপর বলে, শুনুন, আমি আর রিতা খুব আগে থেকেই প্ল্যান করেছিলাম আমরা একসাথে ভেবে নিব। একসাথে না পারি অন্তত কাছাকাছি সময় নিব, যেন আমাদের বাচ্চার বয়সের পার্থক্যটা খুব বেশি না হয়। তাতে লাভ হবে যে আমাদের যার আগে ছেলে বাচ্চা হবে তার সাথে আমাদের মেয়ে বাচ্চার বিয়ে দিতে পারবো। তাই সেই জন্যই বলছিলাম এখনই বাচ্চা নিয়ে ফেললে ভালো হয়, আমাদের ইচ্ছেটা পূরণ করতে পারবো। মিহুলের এই উদ্ভট যুক্তি শুনে রাবির কিছুক্ষণের জন্য কথা হারিয়ে ফেলে। মানে এমনও কারোর চিন্তাধারা হয়? এই মেয়ের এসব কথাবার্তা শুনলে কেউ বুঝবে মেয়েটা আছে অনার্স পাশ করতে চলেছে? রাবিরকে নীরব দেখে মেহুল বিচলিত হয়, জিজ্ঞেস করে, কি হলো, কিছু বলছেন না কেন? রাবির বড় করে নিঃশ্বাস ছাড়ে। মাঝে মাঝে ভাবে এত ব্যস্তময় জীবনে এমন একটু আধটু বিনোদনের প্রয়োজন আছে, নয়তো জীবন পাঞ্ছা হয়ে উঠবে। সে মৃদু হাসে, বলে, তা দুই বান্ধবী মিলে এখন বাচ্চা নেওয়ার কথা ভাবছেন নাকি? আর রিতাও কি সাদরাজের সাথে এই নিয়ে কথা বলছেন? না না না, ও এসব নিয়ে কেন কথা বলবে? পরে আবার মিহুল ভীষণ লজ্জা মাখা স্বরে বলল, ওরা তো কথা না বলেই কাজ সেরে ফেলেছে। মিহুলের লজ্জামাখা মুখের দিকে রাবির অদ্ভুত দৃষ্টিতে তাকায়। মেয়েটা কি বলছে তা তার বোধগম্যের বাইরে। সে আশ্চর্য হয়ে তাকিয়েই থাকে। মিহুল তা দেখে ঠোঁট চেপে হাসে, বলে, কি ব্যাপার, বুঝতে পারছেন না কিছু?
রাবির মাথা নাড়ায়, সে বুঝতে পারছে না। মিহুল আবার হাসে। এত হাসির কি আছে সেটা রাবির বুঝতে পারছে না। মিহুল হাসি থামিয়ে পুনরায় লজ্জাভাব ফুটিয়ে তুলে বলে, আপনি খালু হতে যাচ্ছেন আর আমি খালা। এই বলে আবারও হাসে সে। রাবিরের দুই ভ্রুয়ের মাঝে এবার ভাঁজ পড়ে। সে বোঝার চেষ্টা করছে ব্যাপারটা। অনেক ভেবে সবকিছু মিলিয়ে হঠাৎ বিস্মিত হলো সে। আতকে উঠে বলল, সাদরাজ কি বাবা হতে চলেছে নাকি? মিহুল খুশিতে গদগদ হয়ে বলে। হ্যাঁ, আমার তো তাই মনে হয়। রাবিরের বিস্ময় ভাব উবে গেল। বলল, আপনার মনে হয়? এটা শিওর না? না, শিওরও। আসলে কখনো টেস্ট করা হয়নি, কালই টেস্ট করে একেবারে শিওর হয়ে যাবে। রাবির এবার থমথমে সুরে বলে, যদি এমন না হয়? আলবাত হবে। আমি এখন একদম শিওর। আর ওর টেস্ট একবার পজিটিভ আসলে আমি আর দেরি করব না। মিহুলের কথাবার্তা শুনে এখনো কিছু বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না, তাই সে এসব নিয়ে খুব একটা মাথা ঘামায় না। উঠে দাঁড়ায়, হাত থেকে ঘড়িটা খুলতে খুলতে জিজ্ঞেস করে, খেয়েছেন? মিহুলের কাছে এই মুহূর্তে এই প্রশ্নটা মাত্রাতিরিক্ত অপ্রাসঙ্গিক মনে হচ্ছে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। কপট রাগ দেখিয়ে বলল, আমি কি বলেছি আর আপনি কি বলছেন?